হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে আরেকটি নতুন চরিত্র নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, আজকে দৈনন্দিন এই ব্যস্ততার মধ্যে মানছি মাইথোলজি এমন একটি সাবজেক্ট, সেটা নিয়ে বসে আমাদের অখণ্ড অবসর আমরা হয়তো পাই না নতুন কিছু জানার, নতুন কিছু পড়ার। আর সেই জন্যেই আমি এটা আপনাদের ক্ষণিকের অবসরে কখনো যদি আপনাদের মনে হয় যে না, আমরা আমাদের পুরাণে কি আছে দেখি তো, পৌরাণিক চরিত্রগুলো কি, সে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে ইচ্ছে হয়, বা বিনোদনের জন্য ধরুন না কেন, যদি আপনাদের মনে হয় যে আচ্ছা মেয়েটি কি বলছে, এই চরিত্রগুলো তো টিভিতে সিরিয়ালে এরকম দেখেছি, তার থেকে কি আলাদা কিছু, নতুন কিছু, সেজন্য যদি আপনাদের মনে হয় যে আমরা শুনি বা আমাদের চেনা পরিজনদের মধ্যে ছড়িয়ে দিই, সেজন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিলে আমার তো ভালো লাগবেই, আপনাদেরও হয়তো ভালো লাগতেও পারে। কাজে আপনারা আমার ভিডিওটি শুনবেন তো অবশ্যই, আমাকে উৎসাহও দেবেন। এবং যদি আপনাদের মনে হয় যে কোনো একটি চরিত্র নিয়ে আলোচনা করার সময় কোনো পয়েন্ট আমি মিস করেছি, বা আপনাদের সঙ্গে আমার কোথাও হয়তো একটু মতের অমিল হচ্ছে, আপনারা কমেন্ট সেকশনে আমাকে সেটা দয়া করে আমাকে যদি জানান, এবং আমি সেটা থেকে আমিও শিখতে পারবো যে না, হতে পারে যে মানুষের দৃষ্টিভঙ্গিতে কিন্তু চরিত্রের ব্যাখ্যা বা কারোর কোনো ব্যবহারের ব্যাখ্যা কিন্তু আলাদা আলাদা হয়। আজকে আমরা মহাভারতের যে চরিত্র নিয়ে আলোচনা করব, তিনি মহাভারতের একটি অন্যতম স্তম্ভ চরিত্র বলা যায়। অবশ্য স্তম্ভ চরিত্র বলে কোনো একটা চরিত্রকে হাইলাইট করা উচিত হয়তো হবে না, কারণ মহাভারতের উল্লেখিত প্রতিটি ছোট বড় চরিত্র, সে যত অল্প পরিসরের জন্যই আসুক না কেন, প্রতিটি চরিত্রেরই কিন্তু সমানভাবে মহাভারতের ঘটনা প্রবাহে অবদান বা গুরুত্ব অপরিসীম। যাই হোক, আজকে আমরা যে চরিত্র নিয়ে আলোচনা করব, তিনি একটি অন্যতম বিতর্কিত চরিত্র বলতে পারেন। তিনি হচ্ছেন দুর্যোধনের মামা, গান্ধার রাজ, সুবল নন্দন, শকুনি। দেখুন, শকুনি নামটাতে প্রথমেই আমাদের মাথার মধ্যে চলে আসে যে একটু অত্যন্ত খল চরিত্র, কূট বুদ্ধি সম্পন্ন খারাপ লোক, যে কিনা নিজের বোনের শ্বশুরবাড়িতে পড়ে থেকে বোনের ছেলেদেরও ক্ষতি করেছে, বোনের শ্বশুরবাড়ির বংশকে নিঃশেষ করেছে। মানে আমার তো কোথাও একটা মনে হয় যে কংসকেও হয়তো আমরা এতটা বিতৃষ্ণার সঙ্গে চিন্তা করি না, বা কংসের প্রতি আমাদের রাগ আসে, কিন্তু শকুনি এমন একটা চরিত্র যার প্রতি আমাদের শুধু রাগ না, আমাদের ঘৃণা, আমাদের বিতৃষ্ণা, সব কিছু মিলে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয় শকুনির নাম নিয়ে। কিন্তু শকুনি কি সত্যি এতটা অবহেলার যোগ্য? এতটা উনার চরিত্র কি সত্যি এতটা ঘৃণার যোগ্য? কোথাও একটা উনার এই চরিত্রের এই পরিণতির জন্য কি বাকিরা কেউ দায়ী নয়, ঘটনা প্রবাহ দায়ী নয়? সেটা নিয়ে আমি নিজের যেটা মনে হয়েছে, আমি সেটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখুন, শকুনি নামটি প্রথম ব্যাসদেবের চরিত্রে আসে, ব্যাসদেবের গল্পে আসে, যখন পিতামহ ভীষ্ম উনি বিচিত্র বীর্যের পুত্র ধৃতরাষ্ট্রের জন্য সম্বন্ধ নিয়ে যান গান্ধার রাজ্যে। গান্ধারাজ হস্তিনাপুর তুলনায় অনেকটাই ছোট, সেখানে উনি সম্বন্ধ নিয়ে যান বিশাল সেনাবাহিনী নিয়ে, এবং গিয়েই ওনারা প্রথমে কোনো সংবাদ না দিয়ে, সুবর্ণাস্ত ভয় পাচ্ছে, যারে হস্তিনাপুর হঠাৎ করে এত বড় সেনাবাহিনী নিয়ে কেন আসছে। ওরা কুরুবংশের সেনাবাহিনী গিয়ে কিন্তু পুরো গান্ধারাজকে চারপাশ থেকে ঘিরে নেয়। তারপরে ভীষ্ম উপঢৌকন নিয়ে যায়, যে গিয়ে বলেন কুরুবংশের বধূ করে আপনার কন্যাকে নিয়ে যাব। তখন কুরুবংশ ছিল ভারতের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বংশ, যে বংশের নিজের কন্যার বিবাহ দেওয়া মানে, বা যে বংশের ছেলেকে নিজের জামাতে রূপে পাওয়া যে কোনো রাজার জন্য, যে কোনো বংশের জন্য ছিল গৌরবের ব্যাপার। কিন্তু সুবলরা তো নিশ্চয়ই খুশি হয়েছিলেন যখন কুরুবংশের সম্বন্ধ গেছে, কিন্তু উনি ভেবেছিলেন পাণ্ডুর জন্য। শকুনিও তাই ভেবেছিল, গান্ধারীও তাই ভেবেছিল, এবং ওরা অত্যন্ত সাদরে অভ্যর্থনা জানান ভীষ্মকে। তারপর ওরা জানতে পারেন যে না, পাণ্ডু নয়, ধৃতরাষ্ট্রের জন্য এই সম্বন্ধ গেছে। তখন মনে মনে দুঃখ পেলে, রাগ হলো, সুবলরাজ কিন্তু প্রজাদের কল্যাণে চিন্তা করে উনি নিজের মনোভাব প্রকাশ করতে পারেননি, কারণ উনি বুঝেছিলেন যদি ভীষ্মের কথার প্রতিবাদ উনি করেন, তাহলে উনার সেই ক্ষমতা আছে গান্ধারাজ ধূলিসাৎ করে দিয়ে গান্ধারীকে নিয়ে চলে যাওয়ার, যেটা উনি করেছিলেন কাশী রাজ্যে। অম্বিকা, অম্বালিকা এবং অম্বা, এই তিন বোনকে উনি রাজা সভা ভর্তি রাজাদের সামনে দিয়ে হরণ করে নিয়ে চলে এসেছিলেন উনার ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য।
এবং সেটা কিন্তু সুবল রাজের মনে ছিল। তাই উনি কিন্তু মনের মধ্যে কষ্ট হলেও উনি জানতেন উনার ক্ষমতা নেই কুরুবংশের প্রতিবাদ করার, কুরুবংশের বিরুদ্ধে দাঁড়ানোর। উনি ভয় পেয়েছেন আমি একবারও বলবো না, উনি ভয় পাননি। উনি একজন রাজা হিসেবে অযথা প্রজাদের প্রাণহানি না ঘটিয়ে উনি নিজের কন্যাকে রাজ্যের প্রজাদের স্বার্থে তুলে দেন অন্ধ ধৃতরাষ্ট্রের হাতে। শকুনের এইখানেই কিন্তু মনের মধ্যে প্রথম ক্ষোভ তৈরি হয় ভীষ্মের প্রতি, কুরুবংশের প্রতি, যে আমার বোন কি এতটাই ফেল না যে তাকে এক জন্মান্ধ ছেলের জন্য নির্বাচিত করা হলো, কেন পাণ্ডু কি দোষ করলো? হ্যাঁ, বলতে পারেন ভীষ্ম গান্ধারীকে আনার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল উনাদের কাছে যে গান্ধারী একজন শিব ভক্ত নারী এবং উনার কাছে শিবের আশীর্বাদ আছে, উনি 100টি সন্তানের মা হবেন। ভীষ্মের লক্ষ্য ছিল হস্তিনাপুরকে চারিদিক দিয়ে সুরক্ষিত করা এবং সেজন্য উনার লোকবল দরকার ছিল। উনি জানতেন উনি একাই 100, উনি যতদিন আছেন কুরুবংশের কোনো ক্ষতি হবে না, কিন্তু উনার অবর্তমানে তখন লোকবল দিয়েও যাতে হস্তিনাপুর সবার সামনে বিজয়ী পতাকা নিয়ে সবসময় দাঁড়াতে পারে, সেই জন্য উনি চেয়েছিলেন এমন কাউকে আনতে যার মাধ্যমে যারা উত্তরসূরি হবে তারা বলবান হবে এবং তারা সাহসী হবে এবং সংখ্যায় বেশি হবে। গান্ধার রাজ্যের যে প্রজারা ছিলেন বা পাঞ্চালের প্রত্যেকে অত্যন্ত বীর ছিল। মৎস্য দেশের ওরাও বীর ছিল, যারা রাজবংশের লোক বা সেনারা। যাই হোক, তো ওই প্রথম শকুনির মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং উনি তখন কিন্তু উনার তো হাত পা বাঁধা, উনি তো অসহায়, প্রজাদের স্বার্থে ওনার বাবা মেনে নিচ্ছে গান্ধারীর বিবাহ। শকুনি সেই থেকে কিন্তু কুরুবংশের প্রতি মনে মনে বিরোধিতা শুরু করেন এবং ধৃতরাষ্ট্র যত অন্ধ, ধৃতরাষ্ট্রের প্রতি উনি পরবর্তীকালে দেখেছি উনি ধৃতরাষ্ট্রের অন্যতম চাটুকার, কিন্তু আসলে তা ছিলেন না। উনি প্রতি মুহূর্তে ধৃতরাষ্ট্রের মাথায় বিষ ঢোকাতে 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 ছোট ভাই পাণ্ডুর প্রতি ধৃতরাষ্ট্রের যে স্নেহ ছিল, পাণ্ডবদের প্রতি উনার যে স্নেহ ছিল, সব কিন্তু একটা আস্তরণ পড়ে যায় উনার উচ্চাশার চাদরে। উনার মাথার মধ্যে প্রতি মুহূর্তে ঢুকতে থাকে। উনি কোথাও একটা, ধৃতরাষ্ট্র নিজেও জানতেন যে ভরত বংশের রীতি হচ্ছে যোগ্যতার নিরিখে সিংহাসনের উত্তরাধিকার হওয়া, এবং উনি কিন্তু সেটা জেনেও প্রতি মুহূর্তে চাইতেন। এবং বংশের জ্যেষ্ঠ হলেই শুধু সিংহাসনের অধিকারী হওয়া যায় না, এটা জানা সত্ত্বেও, এবং যুধিষ্ঠির যদিও বংশের জ্যেষ্ঠ ছিল তবুও উনার মনের মধ্যে এতটাই উচ্চাকাঙ্ক্ষার চাদরের প্রলেপ পড়ে যে উনি অন্যায় জেনেও দুর্যোধনকেই সাপোর্ট দিয়ে যেতেন। উনি চাইতেন দুর্যোধনই যেন রাজা হয়। শকুনি ধৃতরাষ্ট্রের মনের মধ্যে এতটাই বিষ ঢোকাতে পেরেছিল। আর দুর্যোধনরা যে ছোট থেকে শকুনির তত্ত্বাবধানে বড় হয়, শকুনি সেভাবেই কিন্তু নিজেকে ওদের চারপাশে মানে ব্যক্ত করেন যে উনি ছোট থেকেই দুর্যোধনদের মাথায় এমনভাবে হিংসা ঢোকাতে থাকেন যে দুর্যোধনরা কিন্তু পাণ্ডবদের মতোই সহ্য করতে পারতো না। নাহলে কাজিন ব্রাদারদের মধ্যে কি মিল হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু দুর্যোধন এমন একটা স্টেজে পৌঁছে গেছিল যে উনি কিন্তু ভীমের ছোটবেলাতে ভীমের প্রাণনাশেও ওনার পিছপা হননি। হ্যাঁ, মানে ওই কচি বয়সে কতটা মনের মধ্যে বিষ ঢুকেছিল আপনি ভাবুন, শকুনির কল্যাণে। আচ্ছা, পরবর্তীকালে আমরা দেখছি যে যতুগৃহের মতো একটা অন্যায় দুর্যোধনের মাধ্যমে শকুনি ঘটান। সেখানে আমরা কি দেখি যে পাণ্ডবরা বিদুরের চরের সাহচর্যে ওরা যতুগৃহ থেকে পালিয়ে চলে যায় এবং তারা সুরক্ষিতভাবে পৌঁছে যায় একচক্র নগরীতে। আচ্ছা, শকুনি অত্যন্ত ধুরন্ধর একজন রাজনীতিজ্ঞ ছিলেন। উনার এত মানে মানে স্ট্রং নেটওয়ার্ক ছিল চারপাশে, সেই শকুনি কি খবর পাননি যে পাণ্ডবরা বেঁচে রয়েছে এবং যতুগৃহরা মারা যায়নি? খবর পেয়েছিলেন। আসলে কি শকুনির কিন্তু লক্ষ্য কখনোই ছিল না পাণ্ডবদের শেষ করা, শকুনির লক্ষ্য ছিল কৌরবদের শেষ করা, ধৃতরাষ্ট্রকে কষ্ট দেওয়া, ধৃতরাষ্ট্রের ক্ষতি করা। পাণ্ডু তো ওনার কোনো মানে কিছু, পাণ্ডুর প্রতি ওনার কোনো রাগ ছিল না। উনি পাণ্ডুকেই বরং চেয়েছিলেন গান্ধারীর জীবনে, সে পাণ্ডুকে উনি পাননি। কিন্তু পাণ্ডবদের প্রতি ওনার রাগ ছিল না, উনি পাণ্ডবদেরকে শুধুমাত্র ইউজ করেছিলেন নিজের টার্গেট ফুলফিল করার জন্য। উনি চাইতেন কুরুবংশ শেষ করার জন্য, এবং কুরুবংশ শেষ করার জন্য শকুনি খুব ভালো করে জানতেন পাণ্ডব ছাড়া সমসাময়িক আর যুগে আর কেউ ছিল না যারা হস্তিনাপুরের বিরুদ্ধে দাঁড়াতে পারে। যেই হস্তিনাপুরে ভীষ্ম ছিল, দুর্যোধনরা ছিল, দ্রোণাচার্য, এরা সব বড় বড় বীররা ছিল, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো একমাত্র পাণ্ডবদের হাতেই সেই ক্ষমতাটা ছিল। তাই বরাবর শকুনি পাণ্ডবদেরকে এমন নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছে। পাশা খেলার আসরে, তারপরে যতুগৃহের মতো ঘটনা, এমনকি যখন কৃষ্ণ যুদ্ধ নয় শান্তি চাই প্রস্তাব নিয়ে আসে, কৃষ্ণ ছিল অর্জুনের অভিন্ন হৃদয় বন্ধু এবং পাণ্ডবরা প্রচণ্ডভাবে কৃষ্ণকে মানত। সে কৃষ্ণকে বন্দি করার দুর্বুদ্ধিও কিন্তু দুর্যোধনের মাথায় শকুনিই ঢুকিয়েছিল। মানে নানাভাবে উনি চেষ্টা করে গেছেন পাণ্ডবদের কিভাবে খেপানো যায়।
যখন হস্তিনাপুরের সিংহাসন থেকে আলাদা করে ইন্দ্রপ্রস্থকে দিয়ে দেওয়া হলো পাণ্ডবদের, শকুনি ভেবেছিল পাণ্ডবরা এটা মেনে নেবে না, কারণ এটা অ্যাকচুয়ালি তো অন্যায় ছিল, কিন্তু শান্তিপ্রিয় পাণ্ডবরা সেটাও মেনে নিল। সেটা শকুনির সহ্য হলো না, কারণ শকুনি কি দেখলেন, আরে ইহাবে তো পাণ্ডবরা পাণ্ডবদের মতে শান্তিতে নিজেদের রাজ্য বিস্তার করে ভালো থাকবে, কৌরবদের তো কোনো ক্ষতি হচ্ছে না, ওরা তো দিব্যি হস্তিনাপুরে রাজত্ব করবে। শকুনির তো সেটা ইচ্ছে ছিল না, শকুনি কখনোই চায়নি কৌরবরা রাজত্ব পাক, শকুনি চাইছেন ধৃতরাষ্ট্রের বংশ শেষ করতে। তাই ইন্দ্রপ্রস্থও কিন্তু উনি কখনোই পাণ্ডবদের শান্তিতে থাকতে দেননি, আর সেই জন্যই পাশাখালার এই ছল উনি করেন। অজ্ঞাতবাসে কি উনি টের পাননি, খবর পাননি পাণ্ডবরা বেঁচে আছে, কিন্তু উনি কিন্তু সেটা দুর্যোধনকে জানতে দেননি বা পেতে দেননি। তাই কুরুক্ষেত্র যুদ্ধ যে জমি উনি তৈরি করছিলেন, সেখানে কিন্তু কোথাও একটা কি শকুনির এই প্রতিশোধ স্পৃহার পিছনে কিন্তু ভীষ্মেরও অবদান রয়েছে। হ্যাঁ, ভীষ্মের শুধু বলবো, ভীষ্ম ইচ্ছে করে হয়তো এটা ঘটাননি, পরিস্থিতির চাপ উনাকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়ে নিয়েছে। আসলে বললাম না, মহাভারতের প্রতিটি চরিত্রই কিন্তু সময়ের প্রেরণক ছিল, তেমনি শকুনির এই যে চারিত্রিক যে পরিবর্তন পরবর্তীকালে, এটাও কিন্তু সমসাময়িক পটভূমির জন্যই শকুনির এই চরিত্রটা হয়েছিল। আচ্ছা, শকুনিকে নিয়ে আমরা এই যে আলোচনাগুলো করলাম, এটা আপনাদের কেমন লাগলো? আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি আপনাদের মনে হয় কোথাও কোনো কিছু আমি মিস করেছি, শকুনির চরিত্রে আরও কোনো নতুন দিক আপনাদের কাছে রয়েছে, আপনারা অবশ্যই সেটা আমার সঙ্গে শেয়ার করবেন, এবং এই ভিডিওটি আপনাদের নিজেদের পরিচিতি মহলেও ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করুন আমাকে, আমার খুব ভালো লাগবে। আজকের জন্য নমস্কার।